দ্বিতীয় অধ্যায়ে আমরা অ্যানসার করছি কোষ প্রাচীর বা সেল ওয়াল নিয়ে। কোষ প্রাচীর বা সেল ওয়ালের অনেকগুলো টপিকস এখানে লিখেছি, গুরুত্বপূর্ণ কিছু টপিকস লিখেছি। কোষ প্রাচীরের সংজ্ঞা লিখেছি, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন লিখেছি, কোষ প্রাচীরের ভৌত গঠন লিখেছি এবং কোষ প্রাচীরের কাজ লিখেছি। এখানে এই গুরুত্বপূর্ণ প্রতিটা অংশ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি যেভাবে নোট করে দিয়েছি এভাবেই পরীক্ষায় উপস্থাপন করার চেষ্টা করবেন। কোষ প্রাচীরটাকে আমি যেভাবে নোট করে দিয়েছি এভাবেই পরীক্ষায় উপস্থাপন করার চেষ্টা করবেন। মনোযোগ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। কোষ প্রাচীরটা হচ্ছে মৃত বা জড়বস্তু দিয়ে গঠিত। কোষ প্রাচীর একটা মৃত বা জড়বস্তু দিয়ে গঠিত, অর্থাৎ কোষ প্রাচীরের রাসায়নিক বস্তুর মধ্যে কোনো জীবন নাই। গাছের এই যে সবচেয়ে বাইরের স্তর কোষ প্রাচীর, গাছের সবচেয়ে বাইরের স্তর কোষ প্রাচীর, এর কোনো জীবন নাই। গাছের বাইরের স্তর কোষ প্রাচীর, এর মধ্যে কোনো জীবন নাই, অর্থাৎ কোষ প্রাচীর মৃত বা জড়বস্তুর একটা রাসায়নিক বস্তু। কোষ প্রাচীর মৃত বা জড়বস্তুর একটা রাসায়নিক বস্তু, এর মানে কোষ প্রাচীর মৃত বা জড়বস্তু দিয়ে গঠিত এবং কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মনোযোগ দিয়ে খেয়াল করো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ তুমি উদ্ভিদ কোষকে চিনোই হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর দিয়ে। আমরা উদ্ভিদ কোষকে চিনতে পারি কোষ প্রাচীর দিয়ে। যার কোষ প্রাচীর আছে সেটা উদ্ভিদ কোষ, আর যার কোষ প্রাচীর নেই সেটা প্রাণী কোষ। তাহলে যার কোষ প্রাচীর আছে সেটা উদ্ভিদ কোষ, যার কোষ প্রাচীর নেই প্রাণী কোষ। প্রাণী কোষের কখনো কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। যেমন একটা ছেলে আছে, ক্লাসে একটা ছেলে আছে, ওই ছেলেটার কপালের মধ্যে একটা কাটা দাগ আছে, যেটা হচ্ছে ও খেলতে যেয়ে একদিন হচ্ছে পড়ে গিয়েছিল, কপালে কাটা দাগ আছে। তাহলে আমি বললাম যে ওই ছেলেটাকে আমি কিভাবে চিনবো? তুমি বললা যে স্যার আপনার ব্যাচে আজকে একটা নতুন ছাত্র আসবে, স্যার আপনার ব্যাচে একটা নতুন ছাত্র আসবে, যেই ছাত্রকে আপনি হচ্ছে আপনার ব্যাচে নতুন একটা ছাত্র আসবে, ওকে ভর্তি করায় নিয়েন। আমি বললাম নতুন ছাত্রকে আমি কিভাবে চিনবো বাবা? তুমি বললা ওর কপালের কাটা দাগ ওর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তুমি বললা ওর কপালের কাটা দাগ ওর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তখন আমি ক্লাসে যখন ক্লাস নেওয়া শুরু করলাম, ওই কাটা দাগওয়ালা ছেলেটা যখনই আসলো তখনই আমি বলে ফেলবো যে তুমিই সেই নতুন ছাত্র না? সে বলবে জি স্যার, আপনি কিভাবে চিনলেন? আমি বললাম তোমার কপালের কাটা দাগ আমাকে বলে দিচ্ছে যে এটা তোমার অন্যতম বৈশিষ্ট্য। ঠিক একই রকম গাছের এই উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার কোষ প্রাচীর। প্রাণী কোষে কখনো কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে। উদ্ভিদ ছাড়াও কোষ প্রাচীর থাকতে পারে ব্যাকটেরিয়াতে, ছত্রাকে। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদ ছাড়াও থাকতে পারে ব্যাকটেরিয়া ছত্রাকে, কোষ প্রাচীর উদ্ভিদ ছাড়াও থাকতে পারে ব্যাকটেরিয়া ছত্রাকে। এজন্যই ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সাথে তুলনা করা হয়, এজন্যই ছত্রাককে উদ্ভিদের সাথে তুলনা করা হয়। ব্যাকটেরিয়া ছত্রাককে কেন উদ্ভিদের সাথে তুলনা করা হয়, কেন উদ্ভিদের সাথে মিল সম্পন্ন বলা হয়, এই কোশ্চেনটা যদি তোমাদের এসএসসি পরীক্ষার ভাইভায় আসে, এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যালে মাঝে মধ্যে স্যাররা এই ধরনের কোশ্চেন করে বসে। এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যালে ভাইভায় মাঝে মধ্যে স্যাররা কোশ্চেন করে বসে, বাবা ব্যাকটেরিয়া ছত্রাককে উদ্ভিদের সাথে মিল বলবা না প্রাণীর সাথে মিল বলো? তোমাকে প্র্যাকটিক্যালে ভাইবা তোমাদের মণিপুর স্কুলের সিট পড়েছে, ধরো আইডিয়াল স্কুলে, আইডিয়াল গার্লসে তোমাদের সিট পড়লো, আইডিয়াল গার্লসে বায়োলজি প্র্যাকটিক্যালে তোমাকে স্যার কোশ্চেন করলো, বাবা ব্যাকটেরিয়া ছত্রাককে উদ্ভিদের সাথে মিল বলবা না প্রাণীর সাথে মিল বলবা? তুমি বলবা স্যার ব্যাকটেরিয়া ছত্রাককে আমি উদ্ভিদের সাথে মিল সম্পন্ন বলতে চাই। স্যার তোমাকে কোশ্চেন বললো, বাবা কেন তুমি ব্যাকটেরিয়া ছত্রাককে উদ্ভিদের সাথে মিল সম্পন্ন বলছো? তখন তুমি স্যারকে বলবা, স্যার আসলে ব্যাকটেরিয়া ছত্রাকে স্যার কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর যেহেতু উদ্ভিদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাই ব্যাকটেরিয়া ছত্রাককে আমি স্যার উদ্ভিদের সাথেই মিল সম্পন্ন বলতে চাই। স্যার খুশি হয়ে যাবে। আসো আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করি। মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানে তুমি রাসায়নিক বস্তু অ্যাড করতে পারো, মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে কোষ প্রাচীর বা সেল ওয়াল বলে। তুমি দেখো আমি এখানে একটা লাইন অ্যাড করেছি, সবাই এই লাইনটা দেখতে পাচ্ছ কিনা একটু খেয়াল করো। মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত, মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত
মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত, মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত, মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। আমি যেভাবে সংজ্ঞাটা দিচ্ছি সেভাবেই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে বলা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, বিজ্ঞানীরা কোষ প্রাচীর পেয়েছে উদ্ভিদ ব্যাকটেরিয়া ছত্রাকে, বিজ্ঞানের কোষ প্রাচীর পেয়েছে উদ্ভিদ ব্যাকটেরিয়া ছত্রাকে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন কি বলছি? উন্নত উদ্ভিদের কোষ প্রাচীরে কি কি রাসায়নিক বস্তু থাকে? উন্নত উদ্ভিদের কোষ প্রাচীরে বিজ্ঞানীরা 5টা রাসায়নিক বস্তু খুঁজে পেয়েছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এখন তোমরা অনেকেই কোশ্চেন করবা, স্যার উন্নত উদ্ভিদে 5টা রাসায়নিক বস্তু থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। উন্নত উদ্ভিদে 5টা রাসায়নিক বস্তু থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এখন তুমি কোশ্চেন করবা, স্যার এই সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো কি জাতীয় পদার্থ স্যার? এগুলো সবগুলো শর্করা জাতীয় বস্তু, এগুলো সবগুলো শর্করা জাতীয় বস্তু, এগুলো সবগুলো শর্করা দিয়ে গঠিত। তাহলে উন্নত উদ্ভিদের কোষ প্রাচীরে শর্করা জাতীয় কিছু বস্তু রয়েছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। কেউ কেউ কোশ্চেন করবা, স্যার এই সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দেখতে কেমন স্যার? এখন এগুলো দেখতে কেমন সেটা দেখতে হলে তোমার ইন্টারে উঠতে হবে, কারণ একটা সেলুলোজের সংকেত যদি আমি লিখতে চাই এরকম 3টা বোর্ড লাগবে। একটা সেলুলোজের সংকেত যদি আমি লিখতে চাই এরকম 3টা বোর্ড লাগবে। তোমাদের হচ্ছে খাতার 3টা পৃষ্ঠা লাগবে। একটা সেলুলোজের সংকেত লিখতে গেলে তোমাদের খাতার 3টা পৃষ্ঠা লাগবে। তাহলে এই সেলুলোজের সংকেত তোমরা এখন ছোট মানুষ, তোমাদেরকে শিখাবে না। সেলুলোজের সংকেত হচ্ছে তোমরা যখন বড় হয়ে ইন্টার উঠবা, এই কিছুদিন পরে এসএসসি পরীক্ষা, এই সামনের বছরের হচ্ছে মার্চে বা এপ্রিলে তোমাদের ইন্টার পরীক্ষা, এই এসএসসি পরীক্ষা হয়ে যাবে। সামনের বছর মার্চে বা এপ্রিলে তোমাদের এসএসসি পরীক্ষা হয়ে যাবে। সেই এসএসসি পরীক্ষার পরে ইন্টারে উঠলে তখন আমার কাছ থেকে সেলুলোজের সংকেত শিখে যাবা। তাহলে উন্নত উদ্ভিদে 5 ধরনের রাসায়নিক বস্তু রয়েছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, যেগুলো উন্নত উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করেছে। এবার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে রয়েছে 3টা রাসায়নিক বস্তু। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন আছে, লিপিড আছে, আবার পলিস্যাকারাইড আছে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে 3 ধরনের রাসায়নিক বস্তু থাকে, প্রোটিনও থাকে মানে আমিষও থাকে, লিপিডও থাকে মানে চর্বিও থাকে, পলিস্যাকারাইড থাকে মানে শর্করাও থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে 3 ধরনের রাসায়নিক বস্তু থাকে, প্রোটিন থাকে বা আমিষ থাকে, লিপিড থাকে বা চর্বি থাকে, পলিস্যাকারাইড থাকে বা শর্করা থাকে। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কেউ কেউ কোশ্চেন করবে কাইটিন কি স্যার? কাইটিন এক ধরনের পলিস্যাকারাইড এবং প্রোটিন দ্বারা গঠিত পদার্থ। কাইটিন ইজ ইকুয়াল টু পলিস্যাকারাইড প্লাস প্রোটিন, কাইটিন ইজ ইকুয়াল টু পলিস্যাকারাইড প্লাস প্রোটিন, কাইটিন ইজ ইকুয়াল টু পলিস্যাকারাইড প্লাস প্রোটিন। কাইটিন প্রধানত পলিস্যাকারাইড দ্বারা গঠিত, কাইটিন প্রধানত পলিস্যাকারাইড দ্বারা গঠিত। তাহলে আমি কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কোষ প্রাচীরের ব্যাখ্যাটা আমি যেভাবে বলছি মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অনেকে আমাকে কোশ্চেন করছিল, স্যার দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন, দ্বিতীয় অধ্যায়ের বোর্ডের কোশ্চেনগুলো দিচ্ছেন না কেন? দ্বিতীয় অধ্যায়ের বোর্ডের কোশ্চেনগুলো দিব। আমি দ্বিতীয় অধ্যায়টা একটু আগিয়ে নেই, দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়। অনেকে আমাকে বলেছো দ্বিতীয় অধ্যায়টা তোমাদের অনেক কষ্ট, দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমরা অনেকে আমাকে বলেছো দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের মনে অনেক কষ্ট আছে। তোমাদের মনের কষ্ট দূর করার জন্য চলে এসেছি আমি। দ্বিতীয় অধ্যায়টা আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কষ্টের সকল সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে টু দা পয়েন্টে প্রত্যেকটা ক্লাস লক্ষ্য করো তাহলে আশা করি দ্বিতীয় অধ্যায় নিয়ে কোনো ভয়, কষ্ট বা দুঃখ তোমাদের থাকবে না। আমি দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে ক্লিয়ার করে বলার চেষ্টা করব এবং একটু আগানোর পরে আমি সৃজনশীল প্রশ্নগুলো দিব তোমাদের এইচডব্লিউ এর জন্য। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি। কোষ প্রাচীরের সংজ্ঞা প্রথমে বললাম, মৃত বা জড় রাসায়নিক বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে বলা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর রাসায়নিক গঠন অনেক জটিল, কোষ প্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল, কোষ প্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল, কোষ প্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল। উফ, এত জটিল কোষ প্রাচীর রাসায়নিক গঠন। তুমি এই যে নামগুলা শিখতেছো, যে উদ্ভিদে উন্নত উদ্ভিদে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, ব্যাকটেরিয়াতে থাকে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, ছত্রাকে থাকে কাইটিন, নামগুলো মুখস্থ করতেই তোমার কষ্ট হচ্ছে। আর ইন্টারে যে যখন এগুলো সংকেত শিখবা, ইন্টারে যে যখন এগুলো সংকেত শিখবা তখন তোমার মনে পড়বে এই এসএসসির কথা। ইন্টারে যে যখন সেলুলোজের সংকেত লিখবা, ইন্টারে যে যখন তুমি এগুলোর সংকেত লিখবা তখন তোমার মনে পড়বে এই এসএসসির কথা, আজকের ক্লাসের কথা তোমার মনে পড়বে যে হ্যাঁ ওই লোকটা বলেছিল কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। আসলেই উনি সত্য কথাই বলেছিল। সেলুলোজের সংকেত যখন তুমি লিখতে যাবা তোমার এত কষ্ট হবে, তোমার এত কষ্ট হবে, তোমার এত কান্না পাবে, তখন তুমি বলবা যে ঠিক আছে ম্যাট্রিকে যে লিখেছিল কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল, কথা
কথাটা আসলেই সত্য, এটা আসলেই অনেক কঠিন বিষয়। তাহলে কোষপ্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল, কারণ এখানে অনেকগুলো জটিল জটিল বড় বড় যৌগ নিয়ে কোষপ্রাচীরের রাসায়নিক গঠন, কোষপ্রাচীর গঠিত হয়েছে। কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। কোষপ্রাচীরের রাসায়নিক বস্তু কি আছে? উন্নত উদ্ভিদে আছে 5টা রাসায়নিক বস্তু, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর আছে 3টা রাসায়নিক বস্তু, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। ছত্রাকের কোষপ্রাচীরে আছে কাইটিন। উন্নত উদ্ভিদে যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন থাকে, এগুলো সবগুলো শর্করা জাতীয় বস্তু। ব্যাকটেরিয়াতে থাকা প্রোটিন হচ্ছে আমিষ, লিপিড চর্বি, পলিস্যাকারাইড হচ্ছে শর্করা জাতীয় বস্তু। ছত্রাকে থাকা কাইটিন এক ধরনের পলিস্যাকারাইড বা শর্করা জাতীয় বস্তু। আলোচনা করলাম কোষপ্রাচীরের সঙ্গে, আলোচনা করলাম কোষপ্রাচীরের রাসায়নিক গঠন। এখন আমি আলোচনা করব কোষপ্রাচীরের ভৌত গঠন নিয়ে। মনোযোগ দাও। কোষপ্রাচীরের ভৌত গঠনে আমি মোট 5টা সংজ্ঞা লিখেছি। কোষপ্রাচীরের ভৌত গঠনে মোট 5টা সংজ্ঞা লিখেছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5। তাহলে কোষপ্রাচীরের ভৌত গঠনকে আমরা 5টা অংশে ভাগ করব। তোমরা কোশ্চেন করতে পারো ভৌত গঠন রাসায়নিক গঠনের মধ্যে পার্থক্য কি স্যার? রাসায়নিক গঠন মানে কি কি রাসায়নিক বস্তু দ্বারা গঠিত, আর ভৌত গঠন মানে হচ্ছে চিত্রের পর্যালোচনা। আর রাসায়নিক গঠন মানে কি কি রাসায়নিক বস্তু নিয়ে গঠিত। চিত্রের পর্যালোচনা করে বিজ্ঞানীরা দেখেছে কোষপ্রাচীরে 5 ধরনের অংশে ভাগ করা যায়। যেমন একটা কোষপ্রাচীর 3টা ভিন্ন স্তরে বিভক্ত। মাঝখানে কালোটা হচ্ছে মধ্য পর্দা, তার উপরে লাল কালারটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, তার উপরে নীল কালারটা হচ্ছে গৌণ প্রাচীর। একটা কোষপ্রাচীর 3টা ভিন্ন স্তরে বিভক্ত। মাঝখানে কালোটা হচ্ছে মধ্য পর্দা, মধ্য পর্দার উপর লালটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, তার উপর নীলটা হচ্ছে গৌণ প্রাচীর। একটা কোষপ্রাচীর 3টা ভিন্ন স্তরে বিভক্ত, মাঝখানে মধ্য পর্দা। মধ্য পর্দা কাকে বলে? 2টা কোষের মাঝখানে সাধারণ পর্দা। তুমি একটু খেয়াল করে দেখো, এ পাশে একটা উদ্ভিদ কোষ, এ পাশে একটা উদ্ভিদ কোষ, এই পাশে একটা উদ্ভিদ কোষ, এই পাশে একটা উদ্ভিদ কোষ। 2টা কোষের মাঝখানে একদম মাঝখানে সাধারণ পর্দাটার নাম হচ্ছে মধ্য পর্দা। 2টা কোষের মাঝখানে একদম মাঝখানে সাধারণ পর্দাটার নাম হচ্ছে মধ্য পর্দা। 2টা কোষের মাঝখানে একদম মাঝখানে সাধারণ পর্দাটার নাম হচ্ছে মধ্য পর্দা। তাহলে দুটি কোষে একদম মধ্যবর্তী, তাহলে দুটি কোষের একদম মধ্যবর্তী সাধারণ পর্দাকে বলা হচ্ছে মধ্য পর্দা। দুটি কোষের মধ্যবর্তী একদম সাধারণ পর্দাকে বলা হচ্ছে মধ্য পর্দা। মধ্য পর্দার উপর একই স্তরের একটা লাল আবরণ দেখতে পাচ্ছি। মধ্য পর্দার উপর একই স্তর বিশিষ্ট একটা লাল আবরণ দেখতে পাচ্ছি। মধ্য পর্দার উপর একই স্তর বিশিষ্ট এই প্রাচীরকে বলে প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার উপর একই স্তর বিশিষ্ট এই প্রাচীরকে বলে প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার উপর একই স্তর বিশিষ্ট এই প্রাচীরকে বলে প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার উপর একই স্তর বিশিষ্ট এই প্রাচীরকে বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট একটা প্রাচীর দেখা যায়, যাকে বলে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট একটা প্রাচীর দেখা যায়, যাকে বলা হয় গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর। গৌণ প্রাচীরের মাঝখানের স্তরটাকে বলে মধ্য স্তর। গৌণ প্রাচীরের ভিতরের স্তরটাকে বলে অন্তঃস্তর। প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট প্রাচীরকে বলে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের একদম বাইরের স্তরকে বলে বহিঃস্তর, মাঝখানের স্তরকে মধ্য স্তর, ভেতরের স্তরকে বলে অন্তঃস্তর। এবার আসো গৌণ প্রাচীর নিয়ে আলোচনা করছি। মধ্য পর্দার উপর লেখা আছে আমাদের বইতে, গৌণ প্রাচীরের আরেকটা সংজ্ঞা লেখা বলছে মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক বস্তু জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি করে। একটু বুঝো, এই সংজ্ঞাটাই প্যাচ, এই সংজ্ঞাটাতেই যত প্যাচ ঢুকানো আছে, এটা বুঝে যাও আজকে আমার কাছ থেকে। মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক বস্তু জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি করে। বলছে মধ্য পর্দা থেকে গৌণ প্রাচীর সৃষ্টি হয়। বলছে মধ্য পর্দা মানে কালোটা থেকে এই নীল গৌণ পর্দাটা সৃষ্টি হয়। এই কথাটা বুঝি না, এই কথাটাই আমি বুঝি না। মধ্য পর্দা থেকে গৌণ প্রাচীর কিভাবে সৃষ্টি হয়, কথাটাই আমি বুঝি না। মধ্য পর্দা থেকে গৌণ প্রাচীর কিভাবে সৃষ্টি হয়, কথাটাই আমি বুঝি না। কথাটা আমার কাছ থেকে বুঝে যাও। মধ্য পর্দা কালোটা থেকে গৌণ প্রাচীর কিভাবে তৈরি হয়? হ্যাঁ, তাহলে তোমার বুঝতে হবে মধ্য পর্দা থেকে রাসায়নিক বস্তু বের হয়ে
প্রাথমিক প্রাচীর মানে মাঝখানে লালটা ভেদ করে বাইরে চলে আসে। মধ্যপর্দার রাসায়নিক বস্তু, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু বাইরে চলে আসে প্রাথমিক প্রাচীর ভেদ করে। বাইরে এসে কিভাবে গৌণ প্রাচীর তৈরি করছে একবার দেখে যাও। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু বের হয়ে, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক বস্তু বের হয়ে প্রাথমিক প্রাচীরকে ভেদ করে বাইরে এসে কিভাবে গৌণ প্রাচীর বানাচ্ছে একবার দেখো। তাহলে গৌণ প্রাচীর তৈরি করে মধ্যপর্দা, গৌণ প্রাচীর তৈরি করে মধ্যপর্দা, গৌণ প্রাচীর তৈরি করে মধ্যপর্দা, এবং মধ্যপর্দা থেকে রাসায়নিক বস্তু, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু প্রাথমিক প্রাচীর ভেদ করে, প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে 3 স্তর বিশিষ্ট এই গৌণ প্রাচীর বানায়। এই লাইনটাতেই যত প্যাচ বলেছে, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ 3 স্তর বিশিষ্ট যে প্রাচীর গঠন করে তাকে গৌণ প্রাচীর বলে। কথাটা বুঝে যাও আমার কাছে। এখানে কি যোগ করতে হবে? মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক দ্রব্য, প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য প্রাথমিক প্রাচীর ভেদ করে, প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে, প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে ক্রমশ 3 স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে। তাহলে এখানে কি কথা যোগ করবা? এখানে কি কথা যোগ করবা? এখানে কি কথা যোগ করবা? প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে, প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে, প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে জমা হয়ে ক্রমশ 3 স্তর বিশিষ্ট যে প্রাচীর তৈরি করে। এই এতটুকু শব্দ দেয় না দেখে এত প্যাচ। দেখো, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু নিঃসৃত হয়, নিঃসৃত হয়ে প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে ক্রমশ এই 3 স্তর বিশিষ্ট প্রাচীরটা তৈরি করে, যাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর, গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠনে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। দুটি কোষের মাঝখানে পাশাপাশি দুটি কোষ তোমরা নিচে দেখো, পাশাপাশি দুটি কোষের মাঝখানে, একদম মাঝখানে সাধারণ পর্দাটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। দুটি কোষের মাঝখানে, একদম মাঝখানে সাধারণ পর্দাটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার উপর যে একটা স্তর রয়েছে তাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপর একই স্তর বিশিষ্ট প্রাচীরকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপর একই স্তর বিশিষ্ট প্রাচীরকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এবং প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট প্রাচীরকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট প্রাচীরকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর যে 3টা স্তর রয়েছে তার সবচেয়ে বাইরের স্তরকে বলা বহিঃস্তর, মাঝখানের স্তরকে মধ্যস্তর, এবং ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। তাহলে গৌণ প্রাচীর নিচে আবার 3 স্তর বিশিষ্ট, গৌণ প্রাচীর নিচে আবার 3 স্তর বিশিষ্ট, গৌণ প্রাচীর নিচে আবার 3 স্তর বিশিষ্ট, গৌণ প্রাচীর নিচে আবার 3 স্তর বিশিষ্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি গৌণ প্রাচীর নিচে 3 স্তর বিশিষ্ট মানে হচ্ছে মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক দ্রব্য, গৌণ প্রাচীরের 3টা স্তর হচ্ছে বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। আরেকটা সংজ্ঞা আছে বইয়ে, পেঁচাওয়ালা সংজ্ঞা, বলেছে গৌণ প্রাচীর তৈরি হয় মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে গৌণ প্রাচীর তৈরি হয়, এবং সেটা রাসায়নিক বস্তুগুলা প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে ক্রমশ এই গৌণ প্রাচীরটা তৈরি করে। তাহলে মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য প্রাথমিক প্রাচীর ভেদ করে বাইরে এসে ক্রমশ 3 স্তর বিশিষ্ট যে প্রাচীর তৈরি করে তাকে বলা হয় গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। কোষ প্রাচীরের মাঝে মাঝে এগুলা কি ছিদ্র কেন? কোষ প্রাচীরের মাঝে মাঝে আবার কি এগুলা ছিদ্র? কোষ প্রাচীরের মাঝখানে কি দেখা যায়? ছিদ্র দেখা যায়। কোষ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলে কূপ বা পিট। কোষ প্রাচীরের মাঝখানে ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয় কূপ বা পিট। কোষ প্রাচীরের মাঝখানে ছিদ্র থাকে যাকে বলা হয় কূপ বা পিট। কোষ প্রাচীরের মাঝখানে ছিদ্র থাকে একে বলা হয় কূপ বা পিট। ধরো এটা গাছের একটা কোষ প্রাচীর, ধরে নাও এটা গাছের একটা কোষ প্রাচীর। গাছের এই কোষ প্রাচীরটা আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি, গাছের এই কোষ প্রাচীরটা আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি, গাছের এই কোষ প্রাচীরটা আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি। ছিঁড়ে আনার পর এটা গাছের একটা কোষ প্রাচীর, এটা গাছ থেকে আমি ছিঁড়ে এনেছি গাছের এই কোষ প্রাচীরটা, এটা গাছের একটা কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা গাছ থেকে আমি ছিঁড়ে এনেছি। কোষ প্রাচীরে এটা কি দেখা যায়? এখানে ছিদ্র, এখানে ছিদ্র কেন? গাছের এই কোষ প্রাচীরটা আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি, এটা কি আবার? কোষ প্রাচীরের মধ্যে ছিদ্র কেন? কোষ প্রাচীরের মধ্যে ছিদ্র কেন? ছিদ্র নয়, এটার নাম কূপ। কোষ প্রাচীরের মধ্যে এটা ছিদ্র নয়, এগুলা কূপ। কোষ প্রাচীরের মধ্যে এটা কি দেখা যায়? ছিদ্র না, ছিদ্র না, কোষ প্রাচীরের মধ্যে দেখা যায় কূপ। কোষ
প্রাচীরের মধ্যে এটা কি দেখা যায়, ছিদ্র নাকি? না, ছিদ্র না, কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে কূপ দেখা যায়। কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে ছিদ্র থাকে। এটা একটা কোষ প্রাচীর, গাছ থেকে আমি ছুটিয়ে এনেছি। এটা একটা কোষ প্রাচীর, গাছ থেকে আমি ছুটিয়ে এনেছি। কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে এগুলা কি দেখা যায় আবার, ছিদ্র নাকি? না, ছিদ্র না, কূপ। কোষ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র দেখা যায়, ছিদ্র না, কূপ। তাহলে কোষ প্রাচীরের মাঝে মাঝে যে ছিদ্র থাকে সেই ছিদ্রকে বলে কূপ বা পিট। কূপ বা পিট। এটা আবার কি দেখলাম, কূপের মাঝখানে তো মধ্যপর্দা রয়েছে। এই পাশে একটা কূপ, এই পাশে একটা কূপ, মাঝখানে আছে মধ্যপর্দা। এই পাশে একটা কূপ, এই পাশে একটা কূপ, মাঝখানে আছে মধ্যপর্দা। একটু বড়ে আসো, একটু বড়ে আসো। খুব মনোযোগ না দিলে এটা বুঝবা না, খুব মনোযোগ না দিলে এটা বুঝবা না, খুব মনোযোগ না দিলে এটা বুঝবা না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোষ প্রাচীরের মাঝখানে এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র। কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে ছিদ্র থাকে, ছিদ্র নয় কূপ, ছিদ্র নয় কূপ। কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে ছিদ্র আছে, ছিদ্র নয় কূপ। এখন এই কোষটা চায় তার কিছু বস্তু এই কোষে পাঠাতে, এই কোষটা চায় এই কোষের কিছু বস্তু এখানে পাঠাতে চায়। তাহলে উদ্ভিদের কোষগুলো একটা কোষ আরেকটা কোষকে বিভিন্ন বস্তু আদান প্রদান করতে চায়, কিন্তু আদান প্রদান কিভাবে করবে? মাঝখানে তো মধ্যপর্দা, ব্যারিয়ার, মাঝখানে তো একটা বাউন্ডারি আছে, মাঝখানে তো একটা বাউন্ডারি আছে। এর কারণে এইখান থেকে বিভিন্ন বস্তু এখানে যেতে পারছে। মাঝখানে এই বাউন্ডারিটা থাকার জন্য, মধ্যপর্দা থাকার জন্য যেতে পারছে না। খুব ছিদ্র আছে বুঝছি আমি, ছিদ্র আছে আমি বুঝা গেছি। ছিদ্রকে বলা হয় হচ্ছে পিট বা কূপ, আমি সেটাও বুঝে গেছি। কোষ প্রাচীরের মাঝখানে মাঝখানে ছিদ্র আছে এটা আমি বুঝেছি, কিন্তু দুই ছিদ্রের মাঝখানে তো একটা বাউন্ডারি এখনো আছে। এই বাউন্ডারিটা থাকার কারণে হচ্ছে একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন বস্তু যাতায়াত করতে পারছে না। তখন কোষ প্রাচীরের মধ্যপর্দার উপর একটা আণুবীক্ষণিক ছিদ্র তৈরি হয়। কোষ প্রাচীরের মধ্যপর্দার উপর একটা আণুবীক্ষণিক নালী তৈরি হয়। কোষ প্রাচীরের মধ্যপর্দার উপর একটা আণুবীক্ষণিক নালী তৈরি হয়, যে আণুবীক্ষণিক নালী দিয়ে এক কোষ থেকে বিভিন্ন বস্তু আরেক কোষে যাতায়াত করতে পারে। এই আণুবীক্ষণিক নালীকে বলে প্লাজমোডেজমাটা। এই আণুবীক্ষণিক নালীকে বলে প্লাজমোডেজমাটা। তাহলে কোষ প্রাচীরের কূপ এলাকায় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে আণুবীক্ষণিক নালী তৈরি হয়েছে, যে আণুবীক্ষণিক নালী তৈরি হয়েছে, এই আণুবীক্ষণিক নালীকে বলে প্লাজমোডেজমাটা। দেখো প্লাজমোডেজমাটা আমি চিহ্নিত করেছি এখানে। কোষ প্রাচীরের কূপ এলাকায় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে আণুবীক্ষণিক নালী তৈরি হয়েছে, কোষ প্রাচীরের কূপ এলাকায় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে আণুবীক্ষণিক নালী তৈরি হয়েছে, এই আণুবীক্ষণিক নালীকে বলা হচ্ছে প্লাজমোডেজমাটা। কোষ প্রাচীরের কূপ এলাকায় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে আণুবীক্ষণিক নালী তৈরি হয়েছে তাকে বলা হয় প্লাজমোডেজমাটা। কোষ প্রাচীরের কূপ এলাকায় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে আণুবীক্ষণিক নালী তৈরি হয়েছে তাকে বলা হয় প্লাজমোডেজমাটা। কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছিলাম। কোষ প্রাচীরের, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কোষ প্রাচীরের কাজ নিয়ে আলোচনা করছি। কোষ প্রাচীরের কাজ নিয়ে আলোচনা করছি। কোষ প্রাচীর একটা গাছের কোষকে দৃঢ়তা প্রদান করে। কোষ প্রাচীর এই কোষটাকে দৃঢ়তা প্রদান করে। বাইরে দিয়ে সুন্দর একটা বাউন্ডারি না, কোষ প্রাচীরটা বাইরে দিয়ে গাছের সুন্দর একটা বাউন্ডারি। উফ, কত সুন্দর বাউন্ডারি দিয়ে কোষটাকে দৃঢ়তা প্রদান করছে। তাহলে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করছে, কোষের একটা নির্দিষ্ট শেপ বজায় রাখছে, কোষের একটা নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখছে, কোষের একটা নির্দিষ্ট শেপ বজায় রাখছে, কোষের একটা নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখছে। এবং প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী তৈরির মাধ্যমে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, অর্থাৎ পানি খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। এই কোষে যদি পানি কম থাকে সে ওই কোষকে বলবে ভাই একটু দাও না পানি, তখন ওই কোষ বলবে ভাই আমি পানি পাঠাবো প্লাজমোডেজমাটা দিয়ে। এই কোষে খনিজ লবণ কম, ওই কোষ থেকে খনিজ লবণ লাগবে, ওই কোষকে বলবে ভাই দাও না একটু খনিজ লবণ, ও বলবে ভাই আমি খনিজ লবণ দিব প্লাজমোডেজমাটা দিয়ে। মানে প্লাজমোডেজমাটা দিয়ে পানি খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রিত হয়, পানি খনিজ লবণ পাশের কোষে চলাচল করতে পারে প্লাজমোডেজমাটা নামক ছিদ্র দিয়ে। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি আজকে কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি। কোষ প্রাচীরের গঠনটা, কোষ প্রাচীরকে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমাদের বাড়ির কাজ থাকবে কোষ প্রাচীরের, আমি এটা কোষ প্রাচীরের লম্বচ্ছেদ এঁকেছি। কোষ প্রাচীরের লম্বচ্ছেদের চিত্র আমি এঁকেছি। কোষ প্রাচীরের লম্বচ্ছেদ আমি এঁকেছি। কোষ প্রাচীরের লম্বচ্ছেদ আমি এঁকেছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কোষ প্রাচীরের প্রস্থচ্ছেদটা করবা। আমি সবকিছু এখানে লিখে দিয়েছি, লেখা কোনো নোট করা লাগবে না। তোমাদের বাড়ির কাজ থাকবে শুধু কোষ প্রাচীরের প্রস্থচ্ছেদ। HW থাকবে হচ্ছে কোষ প্রাচীরের প্রস্থচ্ছেদ। HW থাকবে কোষ প্রাচীরের প্রস্থচ্ছেদ, কোষ প্রাচীরের প্রস্থচ্ছেদের চিত্র। আচ্ছা, এবার মনোযোগ দাও, কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি। কোষ প্রাচীর নিয়ে আলোচনা করছি। কোষ প্রাচীরের সংজ্ঞা, কোষ প্রাচীর হচ্ছে মৃত বা জড় বস্তু দ্বারা গঠিত, জড় রাসায়নিক বস্তু দ্বারা গঠিত।
কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বস্তু, কারণ কোষ প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ চেনা যায়। তাহলে মৃত বা জড় বস্তু দিয়ে গঠিত উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে বলা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। কি আছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে? উন্নত উদ্ভিদে 5টা রাসায়নিক বস্তু পাওয়া যায়, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে 3টা রাসায়নিক বস্তু পাওয়া যায়, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। ছত্রাকের কোষ প্রাচীরে পাওয়া যায় কাইটিন। ভৌত গঠনে কোষ প্রাচীর 3টা ভিন্ন স্তরে বিভক্ত: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। মধ্যপর্দা কাকে বলে? দুটি কোষের মাঝখানে, একদম মাঝখানে সাধারণ পর্দাটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। দুটি কোষের মাঝখানে মধ্যবর্তী সাধারণ পর্দাকে বলা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার উপর একই স্তর বিশিষ্ট যে প্রাচীর রয়েছে তাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে 3 স্তর বিশিষ্ট প্রাচীরকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট প্রাচীরকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তরকে বলা হচ্ছে বহিঃস্তর। গৌণ প্রাচীরের মাঝখানের স্তরকে বলা হচ্ছে মধ্য স্তর। গৌণ প্রাচীরের একদম ভিতরের স্তরকে বলা হচ্ছে অন্তঃস্তর। তাহলে একদম মাঝখানের পর্দা মধ্যপর্দা, মধ্যপর্দার উপর একই স্তর প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর আরেকটা সংজ্ঞা দেওয়া আছে বইতে, যে মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক বস্তু বের হয়। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক বস্তু বের হয়ে প্রাথমিক প্রাচীরকে ভেদ করে কোষের বাইরে এসে, প্রাথমিক প্রাচীরকে ভেদ করে কোষের বাইরে এসে ক্রমশ 3 স্তর বিশিষ্ট একটা প্রাচীর তৈরি করে, যাকে বলে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক বস্তু বের হয়ে প্রাথমিক প্রাচীরকে ভেদ করে বাইরে এসে ক্রমশ 3 স্তর বিশিষ্ট যে প্রাচীর তৈরি করে তাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। কোষ প্রাচীরের মাঝখানে যে ছিদ্র থাকতে পারে, এই ছিদ্রগুলোকে বলা হয় কূপ বা পিট। কোষ প্রাচীরের মাঝখানে যে ছিদ্র থাকতে পারে, ছিদ্রকে বলে কূপ বা পিট। এখন কূপের মধ্যে মাঝখানে একটা বাউন্ডারি আছে, মধ্যপর্দার বাউন্ডারি। এই মধ্যপর্দার বাউন্ডারিতে ছোট ছোট ছিদ্র থাকে, যাকে বলা যায় প্লাজমোডেসমাটা। তাহলে কোষ প্রাচীরের কূপ এলাকায় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে আণুবীক্ষণিক নালী তৈরি হয় তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। কোষ প্রাচীরের কূপ এলাকায় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য যে আণুবীক্ষণিক নালী তৈরি হয় তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে বাইরে দিয়ে, বাউন্ডারি দিয়ে কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের একটা নির্দিষ্ট শেপ বা আকার আকৃতি বজায় রাখে এবং প্লাজমোডেসমাটা তৈরির মাধ্যমে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে কোষ প্রাচীরের মোট ব্যাখ্যা। তোমাদের কোষ প্রাচীর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোষ প্রাচীর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বা কোষ প্রাচীরে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। দেখা যাচ্ছে মাহাদি মুরসালিন পুরোটা বুঝতে পেরেছে। ফারদিন আহমেদ আমি কোশ্চেন করলো কূপ জিনিসটা কি। কূপ হচ্ছে প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর না থাকলে সেই জায়গাটাকে কূপ বলে। প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর না থাকলে সেই জায়গাটাকে কূপ বলে। ফারদিন আহমেদ আমি প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর না থাকলে সেই জায়গাটাকে কূপ বলে। প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর না থাকলে সেই জায়গাটাকে কূপ বলে। মোসলে আহমেদ মধ্যপর্দা থেকে প্রোটোপ্লাজম নিঃসৃত হয়, তা তো আমি লিখি নাই। আমি তো লিখি নাই মধ্যপর্দা থেকে প্রোটোপ্লাজম নিঃসৃত হয়, আমি লিখছি মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক বস্তু নিঃসৃত হয়। আমি লিখছি মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক বস্তু নিঃসৃত হয়। আমি তো মোসলে আহমেদ তোমাকে তো আমি বলি নাই মধ্যপর্দা থেকে প্রোটোপ্লাজম নিঃসৃত হয়, আমি বলেছি মধ্যপর্দার উপর যে প্রোটোপ্লাজম থেকে, সেই প্রোটোপ্লাজম থেকে কিছু রাসায়নিক দ্রব্য নিঃসৃত হয়। প্রোটোপ্লাজম থেকে হচ্ছে প্রোটোপ্লাজমে অনেক রাসায়নিক বস্তু আছে, কিছু রাসায়নিক বস্তু নিঃসৃত হয় গৌণ প্রাচীর তৈরি করে। আজকের মতো এতটুকুই থাক। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।